প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, নাচল কেএম স্কুলে আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইব সেটা হচ্ছে এসএসসির গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় নিয়ে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই একটি প্রশ্ন, 10 মার্কের একটি প্রশ্ন এবং কয়েকটি এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসে শিক্ষার্থীবৃন্দ। তো আমরা আজকে তোমাদের সামনে গণিতের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আমাদের এই ত্রিকোণমিতি বিষয়ের যে পাঠদান, সেই পাঠদানটি খুব ভালো মতো দেখবে এবং তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করবে। আমরাও চেষ্টা করব তোমাদেরকে তোমাদের পাঠ্য বই উপযোগী পাঠদান করতে, যাতে করে তোমরা পরীক্ষায় এবং তোমাদের পাঠ্য বই যে সমাধানগুলো রয়েছে সেগুলো সমাধান করে যথাযথ জ্ঞান অর্জন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সামনে যে কয়টি বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে নামকরণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে 3টি বাহু রয়েছে সেই 3টি বাহুর 3 ধরনের নাম আছে, সেই 3টি নাম আমরা নির্ধারিত করে জানতে চেষ্টা করব। সদৃশ সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর অনুপাত, সে বাহুগুলোর অনুপাত কেমন হয় সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা সমকোণী সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এইখান থেকে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিক যে অনুপাত এবং এই অনুপাতকে ব্যবহার করে আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে, অর্থাৎ আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো যে এই অনুপাতগুলো সাথে একটার সাথে আর একটা সম্পর্ক কী, সেটা আমরা জানতে চেষ্টা করব। ত্রিকোণমিতিক অভেদ, অর্থাৎ কিছু সূত্রাবলী রয়েছে ত্রিকোণমিতির, সেগুলোকে আমরা সাধারণত অভেদ বলে থাকি। সেই অভেদগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সর্বোপরি আমরা তোমাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরতে চেষ্টা করব, যাতে করে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমরা যথাযথভাবে সমাধান করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য এই অধ্যায়টি একেবারে নতুন, গণিতের একেবারে নতুন একটি শাখা, যেটা সাথে তোমাদের কোনোভাবে পরিচয় নেই, সেই বিষয়ে আমরা আজকে কথা বলছি। অতএব যারা নবম শ্রেণীতে পড়ো তারা ঝটফট খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হও এবং আমাদের সাথে তোমাদের পাঠের যে সমস্যাগুলো সেগুলো শেয়ার করো বা বুঝতে চেষ্টা করো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো যাই, আমরা আজকে তোমাদের সামনে ত্রিকোণমিতি নিয়ে কথা বলার চেষ্টা করি। তো প্রথমেই আমরা ত্রিকোণমিতির ইংরেজি একটি শব্দ, গ্রিক শব্দ থেকে এসেছে, ইংরেজি বানানটা আমরা লিখে রেখেছি ত্রাইগোনোমেট্রি। অনেক সময় বলা হয় ত্রাইগোনোমেট্রি। তো এই শব্দটি গ্রিক একটি শব্দ, 3টি অংশ রয়েছে। একটা হচ্ছে ত্রাই মানে 3, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেহেতু এটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এবং ত্রিকোণমিতিক অনুপাতের সবচাইতে আলোচনার বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজ, আমাদের অষ্টম শ্রেণীতে আমরা পিথাগোরাসের উপপাদ্য নামে একটি উপপাদ্য পড়ে এসেছি, এবং সেই উপপাদ্যতে সমকোণী ত্রিভুজের কিন্তু ব্যবহারটা আমরা দেখে এসেছি শিক্ষার্থীবৃন্দরা। তো ওই সমকোণী ত্রিভুজের প্রচুর ব্যবহার আমরা ত্রিকোণমিতিতে দেখব। অর্থাৎ আমরা যদি ওই অষ্টম শ্রেণীতে পিথাগোরাসকে খুব ভালো মতো জেনে না আসে তাহলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হবে। তারপরেও আমরা তোমাদের কাছে এমনভাবে সমকোণী ত্রিভুজটাকে আমরা তুলে ধরতে চেষ্টা করব ওই গ্যাপটাও যেন তোমাদের পূরণ হয়ে যায়। আমরা এই ব্যবস্থাটা ইনশাল্লাহ করবো শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা খেয়াল করে দেখো যে ত্রিভুজের ত্রিভুজের সাথে 3 একটি খুব রিলেটেড নাম্বার। যেমন ত্রিভুজে কি আছে? 3টি বাহু আছে, 3টি বাহু আছে। আর কি আছে? 3টি বাহু আছে, 3টি কি কোণ আছে। তাহলে দেখো এই 3-এর সাথে ত্রিভুজের 3 বাহু এবং 3 কোণের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণের মধ্যে রিলেশন দেখতে চেষ্টা করব। গণ অর্থ ধার বলতে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে সাধারণত বুঝে থাকি। আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা ত্রিভুজের 3 বাহু এবং 3 কোণের পরিমাপ নিয়ে কথা বলতে চেষ্টা করব। ত্রিভুজের বাহু এবং কোণগুলোর মধ্যে, অর্থাৎ এই যে ত্রিভুজের 3টা বাহু,
এবং তিনটি কোণগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলাটাই ত্রিকোণমিতির মূল উদ্দেশ্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতিটা কেন পড়ব, পড়ে আমাদের লাভ কী? তোমরা নিশ্চয় জানো যে এই গণিতের কিংবা বিজ্ঞানের সভ্যতার, বিজ্ঞানের যে অগ্রগতি, তার মূল জায়গাটা হচ্ছে কিন্তু মিশর। অর্থাৎ মিশর থেকে কিন্তু প্রথম যে কোনো বিষয় সম্পর্কে মানে আলোচনা হয় এবং সেটা বৈজ্ঞানিকভাবে আলোচনা উঠে আসে, তারপরে না সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো সে সময় মিশরীয় বিজ্ঞানীরা এই ত্রিকোণমিতিকে ব্যবহার করে, অর্থাৎ সমকোণী ত্রিভুজকে, তোমরা জানো যে পিথাগোরাস কিন্তু সমকোণী ত্রিভুজ সম্পর্কে অনেক আগেই বলেছেন, এবং ওই বলার পরেও তখন ওই মিশরের লোকেরা কি করত, একটি নদীর প্রস্থ না মেপেই পরিমাপ করতো, এই ত্রিকোণমিতিকে ব্যবহার করে। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরাও যে কোনো নদীর প্রস্থ ত্রিকোণমিতিকে ব্যবহার করে না পরিমাপ করে, নদীর প্রস্থ পরিমাপ না করে নদীর প্রস্থ আমরা নির্ণয় করতে সক্ষম হব। এছাড়াও আমরা কোনো একটা গাছের উচ্চতা পরিমাপ না করেই শুধু গাছের ছায়ার দৈর্ঘ্য দিয়েই আমরা গাছটি কতখানি উঁচু এটাও আমরা নির্ণয় করতে পারবো। কোনো মসজিদের মিনার কিংবা কোনো দালান কতটুকু উঁচু সেটা কিন্তু আমরা না পরিমাপ করেই এই ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করতে সক্ষম হব। তো এইরকম গণিতের একটি নতুন ধারা, যেখানে ত্রিভুজের একটি বাহু, অর্থাৎ আমরা গণিতের এই ধারা থেকে পৃথিবীর সমস্ত জিনিসকে ত্রিভুজের মতো কল্পনা করি, সবকেই আমরা ত্রিভুজের মতো। অর্থাৎ আমাদেরকে ত্রিকোণমিতির ব্যবহার করতে গেলে সেখানে প্রথমেই আমরা যে বস্তুটারই পরিমাপ করি না কেন তাকে একটি ত্রিভুজের সাথে তুলনা করতে হবে, তাও আবার সমকোণী ত্রিভুজের সাথে। যে কোনো ত্রিভুজের সাথে তুলনা করলে হবে না। তাহলে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে যে আমি মনে করো এই বোর্ডটা পরিমাপ করব, এই বোর্ডটা যদি পরিমাপ করতে চাই ত্রিকোণমিতির সাহায্যে, তাহলে আমাকে এই বোর্ডটাকে ত্রিভুজের আকৃতি দান করতে হবে। যদি আমি একটা জমির পরিমাপ করতে চাই, তাহলেও সেই জমির পরিমাপটাকে আমাকে ত্রিভুজ আকৃতিতে রূপদান করতে হবে, বা অর্থাৎ মনে মনে আমাকে ত্রিভুজ কল্পনা করতে হবে, তাও আবার সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা এখানে ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি আলোচনা করব সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজ, যে কোনো বিষয়কে, যে কোনো বস্তুকে ত্রিভুজের সাথে কল্পনা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই তোমাদের সামনে যে টপিকটি নিয়ে কথা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলো। তো তোমাদের সামনে আমি একটি ত্রিভুজ আঁকতে চেষ্টা করি। এটা একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এখানে আমরা সমকোণের চিহ্ন দিলাম, তার মানে কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যখন একটি ত্রিভুজ আনুভূমিক থাকে তখন তার বাহুগুলোকে আমাদের চিনতে তেমন অসুবিধা হয় না। সমকোণের বিপরীত, এক নম্বর শব্দ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলব। অতিভুজ, তার মানে এখানে এসি হচ্ছে কি আমাদের অতিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অতিভুজ কাকে বলে যদি আমাদের বলা হয়, তো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বলা হয়। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের সর্বাপেক্ষা যে বড়, তিনটি বাহুর মধ্যে যে সবচেয়ে বড় হবে তাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। এবার দুই নম্বর আছে আমাদের সন্নিহিত বাহু। তিন নম্বর রয়েছে আমাদের বিপরীত বাহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুকে অন্য নামে কিন্তু ডেকে থাকি। তো আমরা এখানে খেয়াল করব, এইখানে দেখো সমকোণী ত্রিভুজে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ। আর তাহলে কি হবে, তাহলে আমরা এগুলো করি 90 ডিগ্রি কোণ, তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান কত, 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি কোণের পরিমাণও 90 ডিগ্রি। তার মানে এ কোণ ও সি কোণ অবশ্যই কি সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ। এ কোণ এবং সি কোণ অবশ্যই
সূক্ষ্মকোণ। এবার আমরা যদি এইভাবেই থাকে, আমাদের আনুভূমিক থাকে, তাহলে আমরা খুব অনায়াসে বিসিকে কি বলতে পারি, ভূমি হিসাবে চিহ্নিত করতে পারি, আর এবিকে আমরা উন্নতি বা লম্ব বলতে পারি, উন্নতি বা লম্ব বলতে পারি। কিন্তু ত্রিভুজটা যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভূমি বা উন্নতি বা লম্ব খুঁজতে চেষ্টা করব। তো এই জিনিসটা আমরা ক্লিয়ার হব শিক্ষার্থী বন্ধুরা। তো এইখানে যে কোনো একটি কোণ, এ কোণ অথবা সি কোণের যে কোনো একটি কোণকে আমরা আলোচনায় নিয়ে আসতে চেষ্টা করব এবং সেটাকে থেটা ধরে নেব, গ্রিক লেটার থেটা, গ্রিক লেটার থেটা ধরে নেব। তাহলে এই থেটা ধরার পরে আমার অপর একটি কোণ কিন্তু ফাঁকা রয়েছে, এই কোণটা কিন্তু আমাদের ফাঁকা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কথা বলছি কি, সি কোণ নিয়ে। এই সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু হবে বিসি, সন্নিহিত বাহু হবে বিসি, আর বিপরীত বাহু হবে এবি। অর্থাৎ আমরা সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণের মধ্যে একটা কোণ নিয়ে আমরা কথা বলছি, আর একটা কোণকে কিন্তু আমরা কোনোভাবেই এখন আলোচনা নিয়ে আসি নাই, অর্থাৎ এই কোণকে আমরা রেখেছি। তাহলে সি কোণ নিয়ে আসছি, সি কোণের বিপরীত দিকে যে বাহুটা অবস্থান করেছে, সি কোণের বিপরীত দিকে যে বাহুটা অবস্থান করেছে তাকে আমরা বিপরীত বাহু বলবো, তাকে আমরা বিপরীত বাহু বলবো, অথবা উন্নতি বলবো, অথবা উন্নতি বা আমরা কি লম্ব বলবো, লম্ব বলবো। আর সি কোণের সাথে আরেকটি বাহু রয়েছে, অতিভুজ বাদে আরেকটি বাহু রয়েছে, সেটা হচ্ছে কি বিসি, সেটাকে আমরা সন্নিহিত বাহু, সেটাকে আমরা সন্নিহিত বাহু বা ভূমি বলবো, সন্নিহিত বাহু বা ভূমি বলবো। তো আমরা যদি এই বাহুগুলো না চিনি আমাদের অনেক অসুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা। এবার যদি আমি এখানে আসছি, এইটাকে যদি আমি থেটা কোণ ধরি, তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ তো সমকোণের সাথে রিলেটেড, সমকোণের বিপরীত দিকে অবস্থান করেছে কে, বিসি, অতিভুজ হচ্ছে বিসি। এবার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা কি ভূমি, সন্নিহিত বাহুর নাম হচ্ছে ভূমি। ভূমি কোনটা, এই যে দেখো থেটা কোণের সাথে অতিভুজ থাকছেই, এইখানেও বিসি ছিল, এখানেও কিন্তু অতিভুজ এসি ছিল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে যে থেটা কোণটা আমরা নেব, সেই থেটা কোণে একটা বাহু কিন্তু অবশ্যই অতিভুজ হচ্ছেই। তাহলে আরেকটা বাহু থাকছে কি আমাদের এখানে, এবি, আরেকটা বাহু থাকছে এই এবি। এবিকে আমরা কি বলবো, ভূমি বা সন্নিহিত বাহু। আর থেটা কোণের বিপরীত দিকে একটি বাহু অবস্থান করছে, তাকে বলবো আমরা বিপরীত, বিপরীত বাহু বা লম্ব, এসি, বিপরীত বাহু বা লম্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণে আমাদের এই বিষয়টা বুঝতে চেষ্টা করেছো। এবার যদি আমরা এটাকে চেঞ্জ করি একটু, তো এবার আমরা আরেকটি ত্রিভুজ এঁকেছি যার থেটা কোণ সি না নিয়ে আমরা এ নিয়েছি। এই ক্ষেত্রে অতিভুজ দেখো, অতিভুজ, অতিভুজ ভূমির বিপরীত দিকে যেটা আছে সেটাকে আমরা কি অতিভুজ বলছি, অর্থাৎ অতিভুজ কি এসি আমাদের। তার মানে এখানেও অতিভুজ এসি ছিল, এখানেও অতিভুজ এসি আছে, অর্থাৎ সূক্ষ্মকোণ চেঞ্জ হলেও অতিভুজের কোনো চেঞ্জ আসছে না। অর্থাৎ আমাদের আগের ত্রিভুজে অতিভুজ এসি ছিল, এখানেও অতিভুজ এসি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এবার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এবার দেখো সন্নিহিত বাহু বা ভূমি, তাহলে আমাদের থেটা কোণ কোনটা, এ, থেটা কোণ কোনটা এ, এর একটা বাহু কি অতিভুজ, তাহলে আরেকটা বাহু কি ছিল এবি, এই এবিটাই হচ্ছে ভূমি, এবিটাই হচ্ছে ভূমি। আর এ কোণের বিপরীত, এ কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু বা উন্নতি বা
লম্ব, তিনটি নাম বলা যায় বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি একটি কাজ দিয়ে যেতে চাই। থিটা কোণ ও আলফা কোণ এর ক্ষেত্রে বাহুগুলোর নামকরণ করো। তো এবার আমরা সদৃশকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে তার অনুপাতগুলো জানতে চেষ্টা করব। সদৃশকোণী মানে কি তোমরা নিশ্চয়ই বুঝো শিক্ষার্থী বন্ধুরা। সদৃশকোণী বলতে বোঝানো হয় দেখতে একই রকম। তো আমরা অষ্টম শ্রেণীতে কিন্তু সদৃশকোণী সম্পর্কে একটু ধারণা নিয়েছি কি যে একটা ত্রিভুজের তিনটি কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটি কোণ ধারাবাহিকভাবে সমান হয় তাহলে তাদেরকে আমি সদৃশ বলতে পারি। তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটি সবচাইতে ছোট, এটা একটু বড়, এটা আরও একটু বড়। তো সমকোণী ত্রিভুজ আকার কিন্তু একটি রেশিও রয়েছে বা একটি স্ট্যান্ডার্ড পরিমাপ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। সেই স্ট্যান্ডার্ড পরিমাপ হচ্ছে 3:4:5। অর্থাৎ আমরা এই অনুপাতটাকে বজায় রেখেই সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা এর হয় গুণিতক নেব, না হয় এর চাইতে ছোট পরিমাপ নিয়েও আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। তাহলে এই 3 এবং 4, এই 3 এবং 4 দ্বারা বোঝানো হবে হয় সন্নিহিত বাহু, না হয় বিপরীত বাহু। কোনটা সন্নিহিত বাহু, 3 না 4, এটা কিন্তু বলা যাবে কি থিটার উপর নির্ভর করে, অর্থাৎ যে কোনোটাই হতে পারে। আর 5 অবশ্যই অতিভুজ, অর্থাৎ সবচেয়ে বড়টা অবশ্যই অতিভুজ। তার মানে তুমি যদি এটাকে 5 ধরো আর এটাকে 3 ধরো, এটাকে 4 ধরো, তাহলে 5 আর 4-এর অনুপাত যত হবে এইখানে এই বড় বাহুর অনুপাতটাও ঠিক তত হবে। অর্থাৎ এই বাহুর আর এই বাহুর অনুপাত বলতে কি বোঝানো হয়, AC/AB, AC/AB। এইখানে যত হবে, এখানে AC বলতে আমরা অতিভুজ নিয়েছিলাম আর AB বলতে আমরা এটাকে নিয়েছিলাম, তাহলে এটারও DF/DE। এটা যদি আমাদের 5/4 হয় তো এটাও 5/4 হবে। এটার আর এটার অনুপাত অর্থাৎ GI/GH ও 5/4 হবে। তাতে দৈর্ঘ্যের কম বেশি হতে পারে কিন্তু অনুপাতটা একই থাকবে। অর্থাৎ ছোট একটি সমকোণী ত্রিভুজের নির্ধারিত দুটি বাহুর যে অনুপাত, বড় ত্রিভুজেরও, সমকোণী ত্রিভুজেরও ওই নির্ধারিত দুটি বাহুর অনুপাত একই থাকবে। আমরা এই কথাটা বলতে চেষ্টা করি। তার মানে আমরা যখন ত্রিকোণমিতির কাজ করব তখন আমরা সমকোণী ত্রিভুজটা ছোট আঁকছি না বড় আঁকছি এটার উপর না নির্ভর করে আমরা বাহুগুলোর কোনটার কি মান দিচ্ছি বা কোনটার কি নাম দিতে পেরেছি সেটাই হচ্ছে মুখ্য। অতএব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যখন আমাদের ত্রিকোণমিতিক পরিমাপ অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদেরকে যখন গাণিতিক সমস্যাগুলি দেওয়া হবে তখন ত্রিভুজটা ছোট না বড় এই ব্যাপারটা না চিন্তা করে কোন বাহুটার নাম কি এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের অনুপাতগুলো সর্বদাই একই রকম থাকবে। তো তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজগুলোকে দেখো এবং তাদের মাপ নিয়ে বাহুগুলোকে নির্ধারিত নাম দিয়ে অনুপাত নিতে চেষ্টা করো, দেখবে একই রকম হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে, আমরা সেটা জানতে চেষ্টা করব। তো আমরা এখানে একটি ত্রিভুজ এঁকেছি ABC, এখানে সমকোণ হলো B এবং C হচ্ছে আমাদের আলোচিত সূক্ষ্মকোণ। অর্থাৎ যে দুটি সূক্ষ্মকোণের মধ্যে আমরা একটি সূক্ষ্মকোণ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি C কোণ। অর্থাৎ C কোণের মান আমরা থিটা ধরে নিয়েছি। অর্থাৎ থিটা বলতে যে কোনো পরিমাপ হতে পারে, তবে অবশ্যই 90 ডিগ্রি যেতে কম। এবার সাইন থিটা, অর্থাৎ এই সাইন এবং থিটা দুটি অংশ, একটি হচ্ছে সাইন আর একটি হচ্ছে থিটা। তোমরা যদি কেউ মনে করো
যে সাইন এবং থিটা গুণ আকারে রয়েছে তাহলে এটা ভুল করবে, কারণ এটা গুণ বোঝানো হয়নি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে সাইন দ্বারা বোঝানো হয়েছে এই সমকোণী ত্রিভুজের দুটি নির্ধারিত বাহুর অনুপাত, দুটি নির্ধারিত বাহু। আর থিটা দ্বারা বোঝানো হয়েছে এই দুটি সূক্ষ্মকোণের মধ্যে আরেকটি সূক্ষ্মকোণ, অর্থাৎ কোন সূক্ষ্মকোণটা। অর্থাৎ এখানে সাইন এবং থিটা এর যদি আমরা অর্থ খুঁজি তাহলে আমরা লিখতে পারি থিটা কোণের সাইন এর অনুপাত, থিটা কোণের সাইনের অনুপাত। তাহলে আমরা এটা কি বলতে পারি? থিটা কোণের কসের অনুপাত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? থিটা কোণের ট্যানের অনুপাত। তার মানে কোনটা কি? থিটা। আমি এই থিটাকে যদি এই সি এর এখানে না নিয়ে এর ওখানে নিয়ে যেতাম তাহলে বাহুগুলোর অনুপাতগুলোর মানটা চেঞ্জ হয়ে যেত। তার মানে আমাকে এটাকে গুণ আকারে না প্রকাশ করে এটা নির্ধারিত কোণের অনুপাত প্রকাশ করা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা। তো সাইন সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমরা বাহু আকারও দিয়েছি, অনুপাত প্রকাশ করেছি। কস সমানও আমরা ভূমি বাই অতিভুজ বলেছি আর বাহুগুলোর মান বসিয়ে দিয়েছি। ট্যান থিটাও সমান আমরা বলেছি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি বা সন্নিহিত হচ্ছে বিসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা মনে রাখবো কিভাবে? এগুলো আমাদের তো মনে রাখতে হবে, খুব সহজে আমরা এটাকে মনে রাখতে পারবো। মনে রাখার একটি সুন্দর কৌশল রয়েছে, তো আমি এগুলো একটু অফ করে দিই। এটা সুন্দর কৌশলটা হলো, খেয়াল করে দেখো, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক। ভূতগুলো কেমন? টেরা, লম্বা ভূত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সা দেওয়া হলো সাইন, ল দেওয়া হলো লম্ব আর ওয়া দেওয়া হলো অতি, অর্থাৎ প্রতিটি প্রথম বর্ণ দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ সা দিয়ে বোঝানো হয়েছে সাইন, আর সাইন মানে কি? লম্ব আর অতিভুজের সম্পর্ক। ক দিয়ে বোঝানো হয়েছে কস, ভূ দিয়ে বোঝানো হয়েছে ভূমি, ওয়া দিয়ে বোঝানো হয়েছে অতি। এখানে ট্যা দিয়ে বোঝানো হয়েছে ট্যান, ল দিয়ে বোঝানো হয়েছে লম্ব আর ভূ দিয়ে বোঝানো হয়েছে ভূমি। অর্থাৎ আমরা যদি তিনটি লাইন মনে রাখি তাহলে তিনটি ত্রিকোণমিতিক অনুপাত আমরা মনে রাখতে পারবো। এরকম আরও তিনটি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, অর্থাৎ মোট ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। তো আমরা তিনটি নিয়ে বেশি কথা বলছি কেন? কারণ এই তিনটি যদি জানি তাহলে আমরা বাকি তিনটি খুব অনায়াসে জানতে পারবো। তাহলে আমাদের রয়েছে কি আর একটা কট থিটা, সেক থিটা ও আরেকটা রয়েছে কোসেক থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কট থিটার সাথে সম্পর্ক রয়েছে ট্যান থিটার, সেক থিটার সাথে সম্পর্ক রয়েছে কস থিটার, আর কোসেক থিটার সাথে সম্পর্ক রয়েছে সাইন থিটার। অর্থাৎ সাইন থিটার বিপরীত এর বিপরীত হচ্ছে কোসেক থিটা, আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তার মানে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে এটা কি বলবো আমরা? ভূমি বাই লম্ব। যেহেতু এটা ছিল কি লম্ব বাই ভূমি, তাহলে কস থিটা ভূত অনেক, ভূমি বাই অতিভূত যদি হয় তাহলে সেক থিটা হবে কি? সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। অর্থাৎ কসের মান যা সেকের মান তার ঠিক উল্টাটা, সাইনের মান যা কোসেকের মান তার ঠিক উল্টাটা। তাহলে আমরা যদি এই তিনটি জানতে পারি, অর্থাৎ সাইন, কস এবং ট্যান এর যদি ত্রিকোণমিতিক অনুপাত জানতে পারি তাহলে বাকিগুলো আমরা জানতে পারবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো আমাদের যেহেতু তিনটি বাহুকে আমরা ছোটি অনুপাত রূপে প্রকাশ করতে পারি, যার কারণে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। আমরা আশা করছি যে তোমরা এই যে কোনো একটি চিত্র দিয়ে তোমরা এটা কি করতে পারবে? নির্ধারিত করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা থিটা কোণটাকে কি করতে চেষ্টা করব? এইখানে নিয়ে যাব।
তাহলে থিটা কোণের সাইনের মান কত হবে? থিটা কোণের সাইন কত, অর্থাৎ সাইন থিটা কত হবে? এবার দেখো, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, লবণ অনেক, লম্ব বাই অতি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে কোনটা? বিপরীত বাহু। এ কোণের বিপরীত বাহু হলো কত? বিসি। আর অতিভুজ হচ্ছে এসি। অর্থাৎ দেখো খেয়াল করে, থিটা কোণ যখন চেঞ্জ করে দিয়েছি তখন অনুপাতটা আমাদের চেঞ্জ হয়েছে। এভাবে তোমরা এই চিত্র থেকে, অর্থাৎ এই যে আমাদের এবিসি ত্রিভুজ রয়েছে, এই এবিসি ত্রিভুজের চিত্র থেকে আর বাকি 5টি যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে তার সম্পর্কটা নির্ণয় করতে চেষ্টা করো। তো এবার আমরা তোমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সম্পর্কে আলোচনা করলাম, তাদের মধ্যে একটার সাথে আরেকটার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা উঠিয়ে আনতে চেষ্টা করব। তো আমরা যে কোনো একটি সূক্ষ্মকোণ নিই শিক্ষার্থীবৃন্দ। এক্স ও জেড একটি সূক্ষ্মকোণ, যাকে আমরা কি বলবো? থিটা বলবো। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটা বলবো। এবার ও জেডের উপর একটা বিন্দু নিব পি। এই পি বিন্দু থেকে আমরা ও এক্সের উপর একটি লম্ব আঁকলাম পিএম। তাহলে পি ও এম সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সেহেতু এখান থেকে আমরা সাইন থিটা নির্ণয় করতে পারবো। সাইন থিটা কি? সাগরে লবণ অনেক, সাগরে লবণ। লম্ব, লম্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? এখানে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি? অতিভুজ। আমি বারবার বলছি যে আমাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাত ভালো মতো পারতে গেলে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর নাম আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে বা নামকরণ করতে পারতে হবে। তাহলে এবার সাগরের লবণ অনেক, লম্ব বাই কি? লম্ব বাই অতি। তো লম্ব হচ্ছে পিএম, আর অতি কি? ওপি। এবার যদি আমরা কস করি, এখান থেকে কস থিটা, ভূত অনেক, ভূমি বাই অতি। ভূত কোনটা? ভূমি কোনটা? ও এম, আর অতি কত? ওপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এবার সাইন থিটাকে আমরা লিখি পিএম বাই কত? ওপি। যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি, সাইনের উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম থিটা হচ্ছে থিটা কোণের সাথে সম্পর্কিত সাইনের অনুপাত, এটা দ্বারা বোঝানো হয়। যার কারণে স্কোয়ারটা থিটা কোণ না পেয়ে সাইন পাবে, অর্থাৎ অনুপাতকে স্কোয়ার করা যাবে কিন্তু কোণকে স্কোয়ার করা যাবে না। এবার তাহলে আমরা কি লিখব? পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। আবার আমরা যদি কস থিটা লিখে থাকি, তাহলে কবরে ভূত অনেক আমরা লিখেছিলাম ও এম বাই ওপি। তাহলে আমরা উভয় পক্ষকে যদি স্কোয়ার করি শিক্ষার্থীবৃন্দ, তাহলে হয় কত? কস স্কোয়ার থিটা সমান ও এম স্কোয়ার থিটা বাই ওপি স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এবার তোমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে যোগ করো, অর্থাৎ 1 নম্বরকে আর 2 নম্বরকে যোগ করো। 1 ও 2 নং যোগ করি। কেন যোগ করব শিক্ষার্থী বন্ধুরা? যোগ করবে এই কারণে যে যাতে করে একটি অভেদ অর্থাৎ সমীকরণ দাঁড়ায়। তোমাদের মনে আছে আমরা অভেদাবলী কথা বলছিলাম, যাতে করে আমাদের একটি সমীকরণ দাঁড়ায়। তো সমীকরণ দাঁড় করালে ডান পক্ষ আর বাম পক্ষ আসতে হবে, আবার সমান চিহ্ন আসতে হবে। যার কারণে একটি সমীকরণ যেহেতু 2টি পক্ষ থাকে, তাই আমাদেরকে কি যোগ করতে হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন স্কোয়ারের মান পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, আর এটার মান হচ্ছে ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। তো আমরা এইটুকুকে সামনের দিকে লিখবো আমরা। ওপি হচ্ছে স্কোয়ার হচ্ছে লসাগু, তাহলে পি এম স্কোয়ার
আর ও এম স্কোয়ার। তা খেয়াল করে দেখো তোমরা, পিএম অর্থাৎ কি, এই যে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, ও এম স্কোয়ার সমান পিথাগোরাস অনুযায়ী কত, ওপি স্কোয়ার কি না শিক্ষার্থী বন্ধুরা? এটা হয় কি না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেটা তাহলে এটা কি হচ্ছে অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে লম্ব স্কোয়ার, আর এটা হচ্ছে কি ভূমি স্কোয়ার। তাহলে আমরা এটা সমান ওপি লিখতে পারি, আর এটা সমানও ওপি। ওপি ওপি কেটে গেলে কি হয়, অন হয়। অতএব আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটি একটি অভেদ। এটি একটি অভেদ। অভেদ কেন? অভেদ হচ্ছে যে সাইনের থিটার যে কোনো মানের জন্য, থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা এবং কস স্কয়ার থিটারের যোগফলটা সর্বদাই অন হবে, সত্য হবে। যার কারণে আমরা এটাকে কী বলছি, সমীকরণ তো বলছি, সাথে সাথে আমরা অভেদও বলছি। তো এইখান থেকে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যদি আমরা এটা নাই করতাম, ওপি স্কোয়ার যদি নাই করতাম, আমরা খেয়াল করো পিএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার লিখতে পারতাম কি না? এবার খেয়াল করে দেখো, ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার আর ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, তাহলে এটা কাটলে কত হয়, 1 হয়। আর ওএম ডিভাইড বাই ওপি, এর উপর কি স্কোয়ার, খেয়াল করে দেখো 1, ওএম বাই ওপি, ওএম বাই ওপি কোথায় আছে, ওএম বাই ওপি, তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইভাবে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই পিথাগোরাসকে কাজে লাগিয়ে আমাদের পাঠ্য বইয়ে যে আরও অভেদগুলো রয়েছে সেগুলো আমরা অনায়াসে সম্পর্ক স্থাপন করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা এইভাবে ত্রিকোণমিতিক অর্থাৎ জ্যামিতিক উপায়ে, অর্থাৎ জ্যামিতি এবং ত্রিকোণমিতি দুটোকে সমন্বয় করে তোমরা আরও যে অভেদগুলো রয়েছে সেই অভেদগুলোর মান সঠিক কি না জানতে চেষ্টা করো। এখান থেকে ট্যান থিটা নির্ণয় করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ট্যান থিটা সমান কি, ট্যান আর লম্বাভূত, লম্ব বাই ভূমি। তো এই ত্রিভুজে লম্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? লম্ব হচ্ছে ডিই আর ভূমি হচ্ছে ইএফ। তো এবার তোমরা ট্যান থিটা সমান কি পেলে, ডিএফ বাই ইএফ। এটার উভয় পক্ষকে স্কোয়ার করো, স্কোয়ার করে দিলাম, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে ডিএফ স্কোয়ার বাই ইএফ স্কোয়ার, ইএফ স্কোয়ার। এবার এখান থেকে ডিএফ সমান তোমরা লিখতে পারবে, ডিএফ সমান দেখো কি লেখা যাবে অনায়াসে, ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। এবার তোমরা খেয়াল করো, ডিই স্কোয়ার বাই ইএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার ডিভাইড বাই ইএফ স্কোয়ার, তাহলে ডিই ভাগ ইএফ এর ওপর অল স্কোয়ার, আর এটা সমান কিন্তু 1, সমান লব এবং হর যেহেতু সমান, যার কারণে ভাগ করলে কত হয় 1। এবার ডিএফ বাই ইএফ, খেয়াল করে দেখো, প্রথমে আমরা ইএফ বাই ডিএফ বলতে চেষ্টা করি। ইএফ কি খেয়াল করো, ইএফ হচ্ছে ভূমি, আর ডিএফ কি, ডিএফ অতি। কবরে ভূত অনেক, তাহলে এটা ছিল কত, কস থিটা, তাহলে এটা ছিল কি কস থিটা। এবার দেখো এটার উল্টাটা আছে না এখানে শিক্ষার্থী বন্ধুরা, ডিএফ বাই ইএফ, তাহলে যদি ডিএফ বাই ইএফ হয় তাহলে কস না হয়ে কী হবে, সেক থিটা হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সেক স্কোয়ার থিটা প্লাস 1, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা প্লাস 1। এটিও একটি অভেদ, এইভাবে আমরা কিন্তু
সাইন করলাম, সাইন স্কোয়ার থিটা সমান নির্ণয় করলাম। এইভাবে তোমরা কস স্কোয়ার থিটা সমান নির্ণয় করতে পারো। আমরা টেন স্কোয়ার থিটা সমান করলাম, এভাবে তোমরা কি সেক স্কোয়ার থিটা করতে পারো, কট স্কোয়ার থিটা করতে পারো। অর্থাৎ প্রত্যেকটা মান তোমরা এইভাবে পৃথক পৃথক করে করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। এগুলো আমাদের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, সেই গাণিতিক সমস্যাগুলো যখন আমরা সমাধান করব, তখন সেই সমাধান করতে গিয়ে আমাদের কাজে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উদাহরণ নিয়ে তোমাদের সামনে কথা বলতে সময় দীর্ঘ লেন্দি হয়ে যাওয়ার কারণে আমরা উদাহরণ নিয়ে কথা বলতে পারলাম।